আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো পাটের চারার যত্ন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকে প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করা নেই, তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার দেওয়া নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, পাটের চারার যত্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি পাট চাষে লাভবান হতে চাই, তাহলে যেমন ভালো বীজের গুরুত্ব অনেক বেশি, ঠিক তার পাশাপাশি জমি তৈরি এবং চাষ পদ্ধতি, আমাদের চারার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কখন কি করতে হবে, প্রত্যেকটা বিষয়কে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তাহলেই কিন্তু আমরা মনের মতো ফলন ঘরে তুলতে পারবো। তা না হলে কিন্তু আমরা ফলন অনেক কম পাবো। তো দেখা যায় যে আমরা পাট বীজ বপন করার মোটামুটি ৩-৪ দিন পর থেকে কম বেশি চারা অঙ্কুরোদ্গম হওয়া শুরু হয়। আর সেটি মোটামুটি দেখা যায় যে সপ্তাহখানেক পর গিয়ে ১ সপ্তাহ পর বা ৭ দিন পর যে মোটামুটি অঙ্কুরোদ্গমটা কমপ্লিট হয়। এখন এরকম সময়ে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষ করে এর পরের ধাপে যে অর্থাৎ চারার বয়স যখন আরো ৭ দিন হয়, অর্থাৎ ১৪ দিন যখন চারার বয়স হয়ে যায়। তো দেখা যায় যে আমরা বীজ বপন, এই যে বীজ বপন করার মোটামুটি চারার বয়স যদি ১৪ দিন হয়, তাহলে বীজ বপন করার পরে হয়তো ৩-৪ দিন বা ৫ দিন পর থেকে গজানো শুরু করে। তাহলে বীজ বপনের পরে কতদিন আসে তাহলে? হয়তো ১৮ থেকে ২০ দিন আসবে আরকি। এই যে সময়কালটা বীজ বপনের পরে ১৮-২০ দিন পরে। এই সময়টায় কিছু পরিচর্যা আমাদের প্রয়োজন আছে। তার আগে একটু আগের বিষয় নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে কি, অনেকেই আমরা দেখা যায় যে মাঠে আমাদের অন্য কোনো ফসল ছিল। মেক্সিমাম আমার সঙ্গে যে সকল কৃষক সম্পৃক্ত আছেন, এদের একটা বড় অংশ পেঁয়াজ চাষ করেছেন। পেঁয়াজের পরে কিন্তু পাট চাষ করছেন। তো একটা ফসল সংগ্রহ করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনারা পাট গাছ রোপণ করে ফেলেছেন, অর্থাৎ পাটের বীজ দিয়ে ফেলেছেন। এক্ষেত্রে কিন্তু আপনারা জমি তৈরি করার কোনো সুযোগ পাননি। একটা ফসল চাষ করার পরে কিন্তু জমির অবস্থা অনেক বেশি এলোমেলো থাকে। নিউট্রিয়েন্টস এর অনেক কিছু ঘাটতি থাকে, অনেক নিউট্রিয়েন্টস বেশি থাকে। এটা কিন্তু ঠিক করে নিতে হয়। ঠিক করে নিয়ে পরবর্তী ফসল করা লাগে। কিন্তু সময়ের কারণে, সময়ের স্বল্পতার কারণে কিন্তু আপনারা সেটি পারেননি। সেহেতু এই বিষয়টাকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। সেটা হলো কি? যে জমি তৈরির যে একটি বিষয় ছিল, যেমন জমিতে চাষ দেওয়া। অনেকেই হয়তো এর মধ্য দিয়েও ২-১ বার হয়তো চাষ দিয়ে নিয়েছেন। সবাই কিন্তু সেটি পারেননি। অনেকে কিন্তু চাষ না দিয়েও কিন্তু বীজ বুনে দিয়েছেন। ২য় বিষয় হলো কি? আগাছা দমন। এই আগাছা দমনের কাজও কেউ, কেউ পুরোপুরি করেছেন, কেউ, কেউ পুরোপুরি করার সময় পাননি। আর ৩ টা হলো সার প্রয়োগ। আর সার প্রয়োগের পাশাপাশি আমি আরেকটা জিনিস সবসময় অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলি, সেটা হলো ট্রাইকোডার্মা। যে কোনো ফসল চাষের ক্ষেত্রে আপনারা যে কোনো ফসলে চাষ করবেন, এই ট্রাইকোডার্মাটা অবশ্যই প্রয়োগ করতে হবে। এর কোনটায় আসলে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, আপনারা কতটুকু করতে পেরেছেন সেটা একটু আপনারা নিজেরা হিসাব করবেন। যেমন চাষ অনেকেই দিতে পেরেছেন, অনেকে দিতে পারেন নাই। তো এই ট্রাইকোডার্মাটা আমি কেন দিতে বলি? ট্রাইকোডার্মা প্লাস দানাদার হিউমিক অ্যাসিড, যেটাকে আপনারা অনেকে হিউমি কিং বা হিউমি স্টার বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি থেকে আপনারা কিনে কিন্তু অনেকে পেঁয়াজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, আমিও পরামর্শ দিয়েছি। তো এই যে ২ টা জিনিস ট্রাইকোডার্মা এবং দানাদার হিউমিক অ্যাসিড, এটা দিতে বলার কারণটাই হচ্ছে যাতে করে চাষ আপনারা না দিলেও যেন মাটির টেক্সচারটা ভালো থাকে, মাটি যেন একটু লুজ থাকে, গাছের শিকড় যেন ভালো, মানে তার মতো করে মাটির ভিতরে বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারে। এই সার্বিকভাবে মাটির সারগুলো যেন গাছের জন্য এভেলেবল হয়, এই সবগুলো কাজ যেন ঠিক মতো হয়, সেই কারণে কিন্তু আমার এই ২ টি উপাদান দিতে বলা। ট্রাইকোডার্মা এবং দানাদার হিউমিক অ্যাসিড। তো এইটা আসলে আমাদের শুরুতেই দিয়ে নেওয়া উচিত। কিন্তু সময় স্বল্পতার কারণে কিন্তু আপনারা অনেক কিছু দিতে পারেননি। যাই হোক, তা চাষ অনেকে দিয়েছেন, অনেকে দেননি। যেটাই হোক না কেন, এখন যদি আপনারা এই জমি তৈরি করার সময়ে এই ট্রাইকোডার্মা এবং দানাদার হিউমিক অ্যাসিড দিতে না পারেন, তাহলে আপনাদের কিন্তু যেকোনো একটা ফাঁক এটা দেওয়া লাগবে। সে ফাঁকটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন? তাহলে আমরা আসি যে কখন কোনটা আগে বেশি জরুরি। সেটি হচ্ছে কি? এই যে আগাছা দমনের যে বিষয়টা। যারা এখনো, আমি অলরেডি একটা ভিডিওতে আগে বলেছি, আবারও বলছি। যারা এখনো বীজ বপন করে পারেননি, তারা আপনারা যে কাজটা করবেন, যে বীজ বপন করলে যেদিনই আপনারা বীজ বপন করবেন, সেই যদি আগাছা না থাকে আপনার ক্ষেতে, তাহলে সেই ক্ষেত্রে বীজ বপনের দিনই আপনারা এই ট্রাইকোডার্মা আর হিউমিক অ্যাসিড এই দুটো আপনারা জমিতে প্রয়োগ করে দিবেন সামান্য একটু জৈব সারের সাথে মিশিয়ে।
জমিটা দিতে বলার কারণ হচ্ছে যাতে করে পাউডার ট্রাইকোডার্মাটাও আপনারা ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন জমিতে, সেই কারণে। আচ্ছা, এই বীজ বপনের দিনই কিন্তু আপনারা এটা করে ফেলতে পারবেন। আচ্ছা, যদি আপনাদের আগাছা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে আগাছা থাক বা না থাক, যাতে নতুন আগাছা না আসতে পারে, সেই জন্য যেটা বেশি জরুরি যে পেন্ডামিথালিন গ্রুপের আগাছানাশক। যেমন ধরুন পানিডা আছে একটা আগাছানাশকের নাম। পানিডা আপনারা যারা পেঁয়াজ চাষ করেন সবাই কম বেশি চেনেন। আবার পেন্ডুলাম, এর যেকোনো একটি, এই যে যেই আপনারা ওষুধটা কিনবেন তার লেবেলে যেই মাত্রা দেওয়া থাকবে ঠিক সেই মাত্রাকে ফলো করে সেই অনুযায়ী আপনারা স্প্রে করে এরপরে আপনারা সেচ দিবেন। অর্থাৎ বীজটা বপন করবেন, এটা স্প্রে করবেন, তারপরে আপনারা সেচ দিবেন। খেয়াল রাখবেন যে আগাছানাশক যদি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ট্রাইকোডার্মাটা দেওয়া যাবে না। ট্রাইকোডার্মা কিন্তু আমি বারবারই বলেছি এটা কিন্তু জীবন্ত, কোনো ধরনের রাসায়নিক কোনো কেমিক্যালের সংস্পর্শ পেলে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যেই কারণে আপনারা যদি আগাছানাশক দেন সেই ক্ষেত্রে আপনারা ট্রাইকোডার্মাটা এখন দিবেন না, আপনারা হিউমিক অ্যাসিডটা এখন দিতে পারেন। অর্থাৎ হিউমিক অ্যাসিড দিবেন, সেই সাথে বীজ বপন করবেন এবং একটা আগাছানাশক দিবেন। এই কাজটা আপনারা করবেন বীজ বপনের দিন, যেদিন আপনারা বীজ বপন করবেন সেই দিন বা বীজ বপনের পরের দিনও আপনারা এটা করতে পারেন। এটা হলো আপনারা শুরুতে করবেন একদম। আচ্ছা, যদি আপনারা সারগুলো, অর্থাৎ যে সারগুলো প্রয়োগ করা প্রয়োজন সেই সারগুলো যদি আপনারা জমি তৈরি করার সময় দিয়ে থাকেন তাহলে একটা হিসাব, যদি না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আর একটা হিসাব। যেমন জমি তৈরি করার সময় কোনটা খেয়াল রাখতে হয়, জমি তৈরি করার সময় দেখা যাচ্ছে ইউরিয়া বাদে বাকি সারগুলো দিতে হয়। যেমন ধরেন এমওপি সার, আচ্ছা, তারপরে হচ্ছে টিএসপি বা ডিএপি সার, এর পাশাপাশি আছে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম সালফেট। এগুলো আসলে পাটে বেশি পরিমাণে লাগে না, খুব সীমিত পরিমাণে লাগে। অনেকে দেন না, কিন্তু দিলে আঁশের মান ভালো হয়, একটু উপকার আছে। এজন্য আপনারা দিবেন, আমি দিতে বলবো অবশ্যই আপনাদেরকে। সাধারণত এমওপি সারটা দেওয়া লাগে খুবই কম, মানে ৩৩ শতকের যদি আমরা বিঘা ধরি, ৩৩ শতকের আমরা যদি হিসাব করি তাহলে এমওপি দেওয়া লাগবে ৮ থেকে ১০ কেজি পরিমাণ সর্বোচ্চ। আচ্ছা, টিএসপি বা ডিএপি এটা আরো কম দেওয়া লাগে ৬ থেকে ৮ কেজি। জিঙ্ক দেওয়া লাগবে সর্বোচ্চ ১ কেজি। বোরন দেওয়া লাগবে ৫০০ থেকে ৭০০ গ্রাম। খুবই অল্প দিবেন আপনারা। আর ম্যাগনেসিয়াম সালফেটটা আপনার ২ কেজি পর্যন্ত দিতে পারেন চাইলে, এতে করে পাটের আঁশের মান অনেক ভালো হবে। আচ্ছা, ও জিপসাম দিতে হবে আপনাদেরকে, এটা ভুলে গিয়েছি আমি। জিপসাম সার আপনারা দিবেন। এই জিপসাম সারের পরিমাণটা আপনারা ১০ থেকে ১২ কেজি দিবেন ৩৩ শতকে। এটার প্রয়োজন রয়েছে। আচ্ছা, এইগুলো দিবেন আপনারা জমি তৈরি করার সময়। যদি আপনারা জমি তৈরি করার সময় সারগুলো না দিয়ে থাকেন তাহলে কি করবেন? এই যে আমি একটু একটা হিসাব দিয়েছিলাম যে যখন চারার বয়স ২ সপ্তাহ, অর্থাৎ বীজ বপন থেকে শুরু করে যখন ১৮-১৯ দিন হয়ে যাবে, এই যে বীজ বপনের যখন ১৮ দিন বা ১৮ থেকে ২০ দিন যখন হবে, বীজ বপনের পরে যখন ১৮-২০ দিন হবে তখন চারার বয়স প্রায় ২ সপ্তাহের মতো হয়ে যাবে। ওই সময়টায় আপনারা এই সারগুলো সব দিয়ে দিবেন। এমওপি, আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি যে টিএসপি বা ডিএপির ক্ষেত্রে কথাটা আমি বলছি। যারা পেঁয়াজ চাষ করেছেন, পেঁয়াজের জমিতে মোটামুটি বেশ একটু বেশি পরিমাণে টিএসপি বা ডিএপি দিয়েছেন, তারা কাইন্ডলি পাট চাষের ক্ষেত্রে এই টিএসপি বা ডিএপি সারটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমার কাছে কিন্তু অনেকেই যারা পেঁয়াজ চাষ করেছেন পাট চাষ করার আগে সয়েল টেস্ট করার জন্য কিন্তু মাটির নমুনা পাঠিয়েছেন, এবং সেই নমুনাগুলো আমি টেস্ট করে দেখেছি যে প্রত্যেকের জমিতেই কিন্তু এই টিএসপি বা ডিএপি অর্থাৎ ফসফরাসের পরিমাণটা অনেক বেশি হাই। এখন এই উচ্চ ফসফরাস থাকা অবস্থায় যদি আপনারা আবারও টিএসপি বা ডিএপি দেন তাহলে কিন্তু আপনার ফলন কমে যাবে এবং গাছ অন্যান্য সারগুলো ঠিক মতো গ্রহণ করতে পারবে না। এই জন্য পেঁয়াজ চাষ যারা বিশেষ করে করেছেন তাদেরকে আমি বলবো আপনাদের এটা দেওয়ার দরকার নেই, দিলেও খুব অল্প পরিমাণে ৬ থেকে ৮ কেজি না, ২ থেকে ৩ কেজি দিতে পারেন শতক, এর বেশি দরকার নেই। আমি বলবো না দিতে আর কি সেক্ষেত্রে, কারণ প্রচুর পরিমাণ ফসফরাস মাটিতে ফিক্স হয়ে থাকে। আপনারা যখন হিউমিক অ্যাসিড দিবেন তখন এই ফসফরাস গুলো আবার গাছের জন্য অ্যাভেলেবল হয়ে কাজ করবে, সেক্ষেত্রে এটা দেওয়া অতটা জরুরি না। আচ্ছা, যদি আপনারা জমি তৈরি করার সময় দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইউরিয়া দেওয়া লাগবে না, এইগুলো দিবেন। আর যদি আপনারা ১৮ থেকে ২০ দিনে যে দেন, অর্থাৎ চারার বয়স যখন ২ সপ্তাহ, ওই সময় যদি আপনারা অ্যাপ্লাই করেন সার, তাহলে অবশ্যই এগুলোর সঙ্গে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন, কারণ ওই সময় ইউরিয়া সারের প্রয়োজনটা হলো সবচেয়ে বেশি। যেহেতু আপনারা এগুলো জমি তৈরি করার সময় দেন নাই, সেহেতু এগুলো আপনাদের দেওয়া লাগবে। আর ইউরিয়াটা ওই সময় আপনারা দিবেন ১৩ থেকে ১৫ কেজি, জমির অবস্থা বুঝে। যদি জমির শক্তি বেশি থাকে, আহ, মাটি ভালো হয়ে থাকে, জৈব সার বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ১২-১৩ কেজি দিলেও হবে, ১০ কেজির উপরে দিলেই হয়। আর যদি একটু জৈব সার কম থাকে মাটিতে, সেক্ষেত্রে আপনারা ১৫ থেকে ১৬ কেজি পরিমাণ এইভাবে আপনারা ইউরিয়া সারটা দিয়ে দিবেন। তার সঙ্গে আপনারা
এই বাকি সারগুলো দিবেন। যাদের জমিতে পেঁয়াজ ছিল তারা টিএসপি বা ডিএপিটা অ্যাভয়েড করবেন। আর টিএসপি ডিএপি না দিলে জিঙ্ক দিতে কিন্তু কোনো সমস্যা নাই। আর যদি কেউ পেঁয়াজ চাষ না করে থাকেন, প্রতির জমিতে এসে পাট করেন এমন যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা জিঙ্কটা এই সময় দিবেন না, কারণ আপনি টিএসপি বা ডিএপির সঙ্গে জিঙ্ক একসাথে দিলে কিন্তু এরা বিক্রিয়া করে ঠিক মতো কাজ করে না। সেই ক্ষেত্রে জিঙ্কটা আপনারা পরবর্তী সময়ে দিবেন, অর্থাৎ পরবর্তী যে কোনো শীতের সময়ে, বা যদি আপনার বৃষ্টির কারণে যদি মাটি ভেজা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ইউরিয়ার সঙ্গে ছিটে দিতে পারেন। এই যে কোনো সেচের আগে আপনারা দিতে পারেন আর কি সেইভাবে। এই হচ্ছে একটি সার দেওয়ার একটি ধাপ। আচ্ছা, তো এই যে সময়টা, বাকি যে ধাপগুলো, অর্থাৎ বাকি কোন বয়সে কখন আমরা কি সার দিব, কি স্প্রে করব, সেটা নিয়ে কিন্তু আমরা পরে আলাদা ভিডিও দিব। এখন আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হলো চারা থাকাকালীন অবস্থা, অর্থাৎ আমরা বীজ লাগানো থেকে শুরু করে 18-20 দিন যে সময়টা, চারার বয়স যখন 2 সপ্তাহ, এই যে টাইমটুক, এই টাইমটুকের মধ্যে আমরা কি করব সেটা নিয়ে আমি আলোচনা করছি। সারের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন, আপনারা ট্রাইকোডার্মাটা হয়তো প্রথমে দিতে পারছেন না, কারণ আপনারা সময় পান নাই। আর এই জমি তৈরি করার সময়, অর্থাৎ বীজ বপন করার সময় আপনারা যদি এই পেন্ডামিথালিন গ্রুপের ওষুধ দেন, সেক্ষেত্রে ট্রাইকোডার্মাটা দেওয়া যাবে না। আপনারা হিউমিক অ্যাসিড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ট্রাইকোডার্মা দিতে পারলেন না। আবার যখন আপনারা রাসায়নিক সারগুলো দিলেন 18-20 দিনে এসে, এই 18-20 দিন সময় এসে যখন রাসায়নিক সারগুলো দিলেন, তখনও আপনারা হিউমিক অ্যাসিড দিতে পারবেন, কিন্তু ট্রাইকোডার্মা দিতে পারবেন না, কারণ রাসায়নিক কোনো কিছুর সঙ্গে ট্রাইকোডার্মা দেওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এর পরবর্তী সেচ যখন হয়, এর পরবর্তী যে টাইমটা আসে, অর্থাৎ এই 18-20 দিন পার হয়ে যাওয়ার পরে যখন আহ, আরো 1 সপ্তাহ পার হয়ে যায়, যখন 25-30 দিন বয়স হয়ে যায়, ওই সময়টা এসে আপনারা তখন ট্রাইকোডার্মাটা আপনারা সামান্য একটু জৈব সারের সাথে মিশিয়ে ছিটে দিতে পারেন, এবং ছিটিয়ে সেচ দিতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে তার সেচের প্রয়োজন নাই, আর বৃষ্টি না হলে সেচ দিতে হবে। আমার মনে হয় আপনারা ছিটিয়ে দিলে, সামনে বর্ষাকাল আসছে, একটা বৃষ্টি দুটা বৃষ্টি তারা পেয়ে যাবেন, তাতে করে আপনাদের কাজ হয়ে যাবে। অথবা যদি মাটি কাদা থাকে বৃষ্টির কারণে, তখনও আপনারা ট্রাইকোডার্মা ছিটিয়ে দিতে পারেন। এইভাবে ট্রাইকোডার্মাটা আপনারা দিবেন। তো আমি আলাদাভাবে আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে যে আপনারা কখন আগাছার জন্য ব্যবস্থা নিবেন, কখন আপনারা সার দিবেন, আবার কখন আপনারা এই ট্রাইকোডার্মা এবং হিউমিক অ্যাসিডটা দিবেন। আচ্ছা, এখন আসলে আরেকটা বিষয় আমি বলি। আগাছানাশক যদি আপনারা প্রথমে এরকম পেন্ডামেথিলিন না দিয়ে থাকেন, বা দিয়েছেন, সেক্ষেত্রে যদি আগাছা থেকে থাকে, তাহলে এই যে বললাম যে 18 থেকে 20 দিনে যে ইউরিয়া সহ বাকি সারগুলো আপনার দিতে হবে, যদি জমি তৈরি করার সময় না দিয়ে থাকেন। আর যদি জমি তৈরি করার সময় বাকি সারগুলো দিয়ে থাকেন, তাহলে 18তম 20তম দিনে এসে শুধুমাত্র ইউরিয়া দিলে হবে। যদি অনেকে এমন হয়ে থাকে যে সারগুলোর মধ্যে কোনো একটা বাকি পড়েছে, একটা বা দুটো সার দেওয়া হয়নি জমি তৈরি করার সময়, বা 3টা সার দেওয়া হয়নি, সেগুলো আপনি এই 18 থেকে 20তম দিনে ইউরিয়ার সঙ্গে আপনি মিশিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আগাছা থাকে আপনাদের ক্ষেতে, তাহলে সেই ক্ষেত্রে এই 18 থেকে 20তম দিনে যে সার দেওয়ার কথাটা আমি বলছি, সার দেওয়ার আগে আপনারা আগাছানাশক দিয়ে নেবেন। সার দেওয়ার 1-2 দিন আগে আপনারা আগাছানাশক, একদিন আগে করলেই হবে। সার দেওয়ার একদিন আগে আপনারা আগাছানাশক স্প্রে করবেন, অথবা ওই দিনই আপনারা আগাছানাশক স্প্রে করে সার ছিটিয়ে দিয়ে আপনারা সেচ দিয়ে দিতে পারেন। এই কাজটা আপনারা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের আগাছানাশক দিবেন, কারণ হচ্ছে ওই সময়টায় দেখা যাবে যে আপনাদের বেশ কিছু ঘাস টাস থাকবে। শুধুমাত্র পেন্ডামিথালিন দিলে তো নতুন করে আর আগাছা হবে না, কিন্তু যে আগাছাগুলো বর্তমান সময়ে আছে, সেগুলো আপনারা কিভাবে আসলে দমন করবেন। সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটা হলো এই যে কুইজালোফপিথাইল, এই যে একটা গ্রুপের নাম আমি লিখে দিচ্ছি, এই গ্রুপ। আচ্ছা, আর একটা হচ্ছে কি, অক্সিফ্লুরোফেন। যারা মোটামুটি পেঁয়াজ চাষ করেছেন তারা এইগুলো সম্পর্কে বেশ ভালো আইডিয়া রাখেন, আর যারা পাট চাষ করছেন তারাও মোটামুটি আইডিয়া রাখেন। এই যে দুটি গ্রুপের কথা বললাম, যে কুইজালোফপিথাইল এবং অক্সিফ্লুরোফেন, এই দুটা গ্রুপ আপনারা একসঙ্গে দিলে বেশি ভালো কাজ করবে, অথবা আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন, যে গাছগুলো বর্তমানে আছে ঘাসগুলো, সেই ঘাসগুলোকে দমন করার জন্য। আর অবশ্যই এর সঙ্গে আপনারা পেন্ডামিথালিন গ্রুপের পানিডা অথবা পেন্ডুলাম, এটা দিয়ে আপনারা এই দুটা মিক্স করে দিবেন। এই দুটা যে কোনো একটা, অথবা দুইটাই দিতে পারেন, সে সাথে আবার এটা অবশ্যই দিবেন, পাইন্ডা পেন্ডুলামটা অবশ্যই দিবেন। আর এই দুটা যে কোনো একটা দিবেন, বা দুটাই একসাথে দিতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো কাজ করবে। অর্থাৎ 3টা মিশিয়ে দিবেন। এই 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা আপনার দিতে হবে, আর 3টা অবশ্যই দিতে হবে। আর 3টা মিশিয়ে দিলে আরো বেশি ভালো কাজ করবে। এভাবে আপনারা আগাছাগুলো দমন করতে পারবেন। তাহলে আমরা মোটামুটি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলাম এখানে? এখানে আমরা আলোচনা করলাম যে কয়েকটি বিষয় উল্লেখ করেছি, কি কি? একটি হচ্ছে সার। সার আমরা কখন কিভাবে দিতে পারি, কখন মিস হলে কখন সেটা ঠিক করে দিব। আমরা আলোচনা করেছি ট্রাইকোডার্মাটা আমরা কখন কিভাবে দিব। আমরা আলোচনা করেছি আগাছানাশক আমরা কিভাবে দিব।
আর হিউমিক অ্যাসিড, এটা আমার কিভাবে দিব? আশা করি যে আলোচনাগুলো করেছেন আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন এগুলো বাস্তবিকভাবে কাজে লাগানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো মানের পাট ভবিষ্যতে পাবেন। খেয়াল রাখবেন যে এই যে চারা লাগানোর শুরু থেকে, অর্থাৎ এই যে জমি তৈরিটা যে শুরু হলো, জমি তৈরি থেকে শুরু করে প্রথম দিন থেকে এই যে 18-20 দিন সময়টা আমি বলছি, বা 25 দিন সময়টা, এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সময়, খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি 3 স্টার মার্ক দিচ্ছি এই টাইমটা। এই সময় যদি আপনারা পাটের যত্ন ঠিক মতো নেন, তাহলে পাটের চারাগুলো খুব স্ট্রং হবে, চারার বৃদ্ধি বেড়ে যাবে এবং আপনারা কিন্তু খুব ভালো ফলন পাবেন। আর একটা বিষয় কিন্তু আলোচনা করতে বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে কি, যে পোকা ও রোগ দমন। এটাও কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ এই সময়। এই যে 18-20 দিন বয়স চারা, এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের পোকা এবং রোগ দমনের ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন আপনাদের পাতায় বিভিন্ন প্রকার, অর্থাৎ পাটের পাতায় বিভিন্ন প্রকার পোকার আক্রমণ আপনারা দেখতে পারবেন। দেখবেন যে পাটের যে পাতা, দেখবেন যে এই পাতার বিভিন্ন জায়গায় এরকম ভিতর থেকে বা সাইড থেকে এরকম পোকায় খেয়ে ফেলেছে, পোকায় খাওয়া। এটা আপনারা খেয়াল করলে, ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। অথবা পাটে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হতে পারে, যার মধ্যে একটি আছে উইল্টিং, অর্থাৎ চারা অবস্থায় কিন্তু পাট উল্টে পড়ে যায়। যেই কারণে কিন্তু আমি বারবারই বলি যে শুরুতেই ট্রাইকোডার্মা দেওয়ার জন্য। যাই হোক না কেন, এই উইল্টিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়। এছাড়া বিভিন্ন প্রকার ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাকের আক্রমণে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, আর পোকার আক্রমণটা হতে পারে। আবার অনেক সময় নাও হতে পারে, দেখা যাবে যে সুস্থ আছে এমন থাকতে পারে। তো যেমনই হোক না কেন, এই পাতায় যদি আপনারা পোকার আক্রমণ দেখতে পান বা কোনো ছত্রাকের রোগের আক্রমণ দেখতে পান, বা যদি কোনো আক্রমণ নাও দেখতে পান, গাছ যদি সুস্থ থাকে, তারপরেও আপনার কিন্তু এ সময় কিন্তু কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, একটা স্প্রে আপনার দিতেই হবে। সেক্ষেত্রে আপনি কীটনাশক হিসেবে কি দিবেন এবং ছত্রাকনাশক হিসেবে আপনি কি দিবেন? ছত্রাকনাশক হিসেবে আপনি কি করবেন? আপনি কার্বেন্ডেজিম প্লাস মেনকোজেব, এই দুইটা গ্রুপের সমন্বয়ে যে এই ছত্রাকনাশকগুলো রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানির এই দুইটা গ্রুপের সমন্বয়ে বিভিন্ন ছত্রাকনাশক রয়েছে। যেমন পরিচিত একটা হচ্ছে ম্যানসার, কম বেশি সবাই চিনেন। আরো অনেক আছে, শুধু ম্যানসার না, বিভিন্ন কোম্পানির ভালো ভালো অনেক আছে। এই দুটা গ্রুপের সমন্বিত এরকম একটি ছত্রাকনাশক, সেটা আপনারা এই যে কম্বিনেশনটা, যেমন ম্যানসার যদি আপনারা দেন, তাহলে এটা নিয়ম হলো 3 গ্রাম পার লিটার, এই মাত্রায় আপনারা প্রয়োগ করে দিবেন। যদি এই দুটোর কম্বিনেশনে আপনারা কোনো ছত্রাকনাশক না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের আলাদা একটি ছত্রাকনাশক এবং মেনকোজেব গ্রুপের আলাদা একটি ছত্রাকনাশক কিনে নেবেন। যেখানে কার্বনডাজিমটা আপনারা দিবেন 2 গ্রাম পার লিটার এবং মেনকোজেবটা আপনারা দিবেন 3 গ্রাম পার লিটার। এইভাবে আপনারা এই পানি অনুযায়ী দুটা কম্বিনেশন করে তারপরে আপনারা স্প্রে করবেন। এবং ছত্রাকনাশক আপনারা এই দুইটা আলাদাভাবে দেন বা এই দুটো কম্বিনেশনে একটাই দেন না কেন, তার সঙ্গে আপনারা একই সাথে মিশিয়ে কিন্তু কীটনাশক স্প্রে করতে পারবেন। কীটনাশক হিসেবে আপনারা কি স্প্রে করতে পারেন? এই যে সাইপারমেথ্রিন প্লাস ক্লোরোপাইরিফস, এই যে দুই গ্রুপের সমন্বয়ে যে কীটনাশক রয়েছে, আমি একটু উদাহরণ দিই, যেমন নাইট্রো, এরকম আরো আরো অনেক কোম্পানির অনেকগুলো আছে। সেটা আপনারা এভারেজ 1.5 মিলি পার লিটার, প্রতি লিটারে 1.5 মিলি করে। অবশ্যই আপনারা সেই কীটনাশকের লেভেলটি দেখে নেবেন, কারণ কোম্পানি ভেদে, ওষুধ ভেদে কিন্তু মাত্রা ভিন্ন হতে পারে। আমি নাইট্রোটা লিখে দিলাম যে 1.5 মিলি পার লিটার, এইভাবে আপনারা দিতে পারেন। অথবা কীটনাশক হিসেবে আপনারা যেটা করতে পারেন, যে অ্যাবামেকটিন প্লাস অ্যামামেকটিন বেনজয়েট, এই দুই গ্রুপের সমন্বয়ে যে কীটনাশকটি আছে, সেই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন। সাধারণত দেখা যায় এটি 1/2 গ্রাম পার লিটার হয়, অর্থাৎ 0.5 গ্রাম পার লিটার। তারপর আপনারা লেভেলটি পড়ে যেটা উল্লেখ আছে সেটা অনুসরণ করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা কি করবেন? কীটনাশক এবং ছত্রাকনাশকটা ব্যবহার করবেন যখন আপনার বীজ বপন থেকে প্রায় 18-20 দিন হয়ে গেল, অর্থাৎ চারার বয়সটা তখন দেখা যাবে 14 দিন প্লাস। এইভাবে আপনারা এই যত্নগুলো নিবেন। আমি কিন্তু বিস্তারিত আলোচনা করলাম যে আপনারা কিভাবে ট্রাইকোডার্মা হিউমিক অ্যাসিড দিবেন, সার কখন কতটুকু পরিমাণে কিভাবে দিবেন, কোন ক্ষেত্রে কোন সার দিবেন, কোন ক্ষেত্রে কোন সার দিবেন না।
আবার আগাছানাশক কোন সময় কোনটি ব্যবহার করবেন, কখন কিভাবে ব্যবহার করবেন। আবার এই রোগ ব্যাধির ক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশক কখন কিভাবে দিবেন, কোনটা দিবেন, সবই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করলাম। তারপরেও যদি আপনাদের এ বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং আমি অবশ্যই আপনাদের এই কমেন্টের রিপ্লাই দিব। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে কিন্তু অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার কাছ থেকে এরকম নিয়মিত যে ভিডিওগুলো আমি দেই কৃষি শিক্ষা বিষয়ক, সেটা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনি সবসময় নোটিফিকেশন আকারে আপনার ইউটিউবে পেয়ে যাবেন। তো সবাই আজকের মতো সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। যার যে সমস্যাগুলো আছে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।